অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৭৭। জিন্নাহকে ফিরিয়ে দিলে তার বদলে তুই ফাঁসিতে ঝুলবি আব্বাকে খুন করার অপরাধে? দলের ৯ জন যুবক তোদের হাতে বলি হয়েছে তার অপরাধে? কারাগার ভরে উঠছে দিনে দিনে আমাদের লোক দিয়ে তার অপরাধে? অপরাধ কোনটারে বা তোরা অপরাধ কস? আমি ওই বই থেকে অপরাধের সংজ্ঞা শিখি নাই। তুই যে বই থেকে অপরাধের সংজ্ঞা শিখেছিস ওটা মূলত অপরাধ শেখার বই ছিল। অপরাধ কি এই বিশ্বাসটা আলাদা বইয়ে শেখানো হয়। ওটাকে নৈতিকতা বলে। নৈতিকতা আর চিংড়ি মাছ এক আমার কাছে। স্বাদ ভালো কিন্তু গা চুলকায়। মুস্তাকিন জয়কে দেখল। ঠোঁটে ঠান্ডা হাসি, তাতে এক প্রকার হিংস্র উন্মাদনা। জিন্নাহকে ফেরত দিবি মুস্তাকিন? তোর শরীরের নৈতিক রক্ত আমার অনৈতিক হাতে লাগলে চামড়া জ্বলার সম্ভাবনা আছে, যা আমি চাইতেছি না আপাত। সমস্যা নেই, শুরু কর। উর্দুতে একটা কথা আছে, কাল করবে তো আজ, আজ করবে তো এখন। করবি যখন করে ফেল। দ্বিধা কেন? জিন্নাহি কোথায় আমি জানি না, মরলেও জানি না, বাঁচলেও জানি না। হামজা চুপচাপ মেশিনের খণ্ডের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। সে ভালো দর্শক, চুপচাপ দেখতে তার ভালো লাগে। পলাশ মুস্তাকিনের মুখটা মাটিতে ফেলে নিচের চোয়ালটা জুতো দিয়ে চেপে ধরে ঢালাই মেঝেতে ঘষল। তাতে মুরসালিনের চোয়ালের চামড়া ছিঁড়ে যায়। পলাশের বড় শান্তি লাগল তা দেখতে। পলাশ অমায়িক হেসে বলল, আমার নামে কমপক্ষে ২৬টা কেস খুলছ তুমি মুস্তাকিন। আমি কি এতে খারাপ? তুমি ভাই মানুষ চেনো না, যারে তারে নিয়ে খেলতে আসো। তোমার কাম অপরাধীদের নিয়ে আমার পেছনে লাগছ কেন? আমি কি অপরাধী? আমি একজন সফল ব্যবসায়ী। তোমার কোনো ধারণা আছে এইখানে আসতে আমার কত পরিশ্রম গেছে? জুতোর বার দিয়ে মুস্তাকিনের মুখের উপর কষে এক লাথি মারল পলাশ। মুস্তাকিনের নিচের ঠোঁটটা থেতলে ফেটে রক্ত ছিটকে এলো। নাক দিয়ে চিরচির করে রক্ত বেরিয়ে এলো। কপালের ত্বক ছিলে গেল, চোখে আঘাত লেগে ঝাপসা হলো চোখ, জ্বলুনি উঠল খুব। মুস্তাকিনের ঠোঁটের রক্তটুকু পলাশ আঙুলের ডগায় তুলে নিয়ে একটু পিছিয়ে দাঁড়াল। মুস্তাকিন আবার উঠে বসে ক্ষতবিক্ষত মুখে তাচ্ছিল্য ফুটিয়ে বলে, কাপুরুষ গায়ে লেখা থাকে না পলাশ আজগর। আমি তদন্ত ভরা ময়দানে করে তোর গেম ওভার করছিলাম, আর তুই আমার এক ফোঁটা রক্ত নিতে দেখ কত আয়োজন করেছিস। একজনের জন্য এই ঘরে ৩ জন, বাইরেশ খানেক দাঁড় করিয়ে রেখে এসেছিস। এইটাকেই বরং বীরত্ব ধরে মরি যে এক আমিকে দমন করতে তোদের গোটা ফৌজ দাঁড়িয়ে যেতে হয়। খোলা ময়দানে আমার একার জন্য তুই একা আসতি না হয়। হারলেও অন্তত এইটুকু আনন্দ তো নিয়ে মরতাম যে জীবনের শেষ মোকাবেলাটা কোনো পুরুষের সাথে হয়েছিল। এখন তো মরার পরেও এই আফসোস থাকবে যে কতগুলো কুকুরের দলীয় দংশনে প্রাণ হারিয়েছি আমি সৈয়দ মুস্তাকিন মহান। পলাশ দুঃখিত ভঙ্গিতে হাসল, আমি তোর আফসোসের চিন্তা করছি না ইনভেস্টিগেটর। আমি আমার সৌভাগ্যের কথা ভাবছি যে তোর মতো একজন সৎ, বীর, আইনের কর্মকর্তার মহান শরীরে আমি আমার কুত্তা মার্কা দাঁত বসাতে পারব। এই দুঃখে আমি তোকে জীবিত রাখব ইনভেস্টিগেটর। পরাগের মাঝে আমি তোর পরিচয় জীবিত রাখব। ওকে লোক চেনে না, তোর বীরত্বপূর্ণ নামে চিনবে। পলাশ অলস পায়ে হেঁটে গিয়ে একটা বস্তা টেনে এনে জয়ের সামনে রাখে। তাতে হকি স্টিক, মেহগনির কাঁচা খড়ি, রড, ছুরি, দা, চাপ্পড়, বড় কয়েকটা স্ক্রুড্রাইভার, হাতুড়ি, ছোট্ট কুড়াল, কয়েকটা শাবল ইত্যাদি। বেশ ভার বস্তাটা। পলাশের জোয়ান বলবান শরীরও ঘেমে উঠল এই খাটুনিতে। জয় শরীরের শার্ট ও গেঞ্জি খুলে শার্টটা ফেলে দিল মেঝেতে, গেঞ্জিটা মুস্তাকিনের মুখে গুজে দিয়ে তখন রড দিয়ে পিটাতে শুরু করল। হামজা আস্তে করে সেখান থেকে চলে যায়। সে নতুন বিয়ে করেছে। রিমি জিজ্ঞেস করলে বলবে সিগারেট টানতে গেছিল। বেশি দেরি করলে কথাটা অবিশ্বাসযোগ্য হতে পারে, কারণ সিগারেট খেতে খুব বেশি দেরি লাগে না। মুস্তাকিনের ডান হাতের কনুইয়ের অস্থিসন্ধিটা খটাং করে ছুটে হাতটা ঝুলে গেল মোটা ইস্পাত রডের আঘাতে। শরীরের চামড়া উঠে মাংসপেশিগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে এলো কোনো আঘাতে। মুস্তাকিন প্রথমবার জ্ঞান হারানোর আগে মুখে গুজে থাকা গেঞ্জির উপরই একবার বমি করে ফেল। জয় ক্লান্ত হয়ে রড ফেলে দেয়। গেঞ্জিটা বের করে আনে। মুস্তাকিন অচেতনের মতো পড়ে রইল। সেদিন জিজ্ঞাসাবাদ আর হল না। ডাক্তার ২ দিন ধরে চিকিৎসা দিল মুস্তাকিনকে বড়ঘরেই। ডাক্তার তার জীবনের শেষ চিকিৎসাটা বেশ যত্নের সাথে ব্যথিত হৃদয়ই করল। মুস্তাকিনের জ্ঞান ফেরার পর ডাক্তারের দেহটা ধাতুগ্লানোর মেশিনের জ্বালানি হয়ে গেল। হামজা ডাক্তারকে বড়ঘর থেকে বাইরে পাঠানোর ঝুঁকি নেবে কেন? সেই একই প্রশ্ন জয়ের, জিন্নাহকে ফিরিয়ে দে।
তোকে খুন করার খুব একটা ইচ্ছে নেই আমার। মুস্তাকিন বুঝেছিল জয়ের ভেতরের উন্মাদনা। সে যদি বলে জিন্নাহ নিখোঁজ, জয় বিশ্বাস করবে না। সে জন্মগত অবিশ্বাসী। সে ধরে নেবে জিন্নাহকে ওরা মেরে ফেলেছে। মুস্তাকিনের চোখের সামনে আম্মা, মুমতাহিনা, মুরসালিন আর মাদ্রাসার ছোট ছোট এতিমগুলোর মুখ ভেসে উঠল। ওদেরকে মশার ঠ্যাঙের মতো ছিঁড়ে ফেলবে। মুস্তাকিন শেষ মুহূর্তেও স্বীকার করেনি জিন্নাহ হারিয়ে গেছে। সে বছর ধরে জিন্নাহর খোঁজ করেছে, কিন্তু না খুঁজে পেয়েছে, না কে তাকে অপহরণ করতে পারে তার কোনো প্রমাণ বা হদিশ মিলেছে। তার ধারণা ছিল কেউ জিন্নাহকে সরিয়ে নিয়েছে, কিন্তু সে জয়ের ভেতরে এই খেয়াল কোনোভাবেই আসতে দিতে পারে না যে জিন্নাহ বেঁচে নেই। উন্মাদ ও অন্ধ। তাকে বিশ্বাস করানো যাবে না জিন্নাহকে মুরসালিন মারেনি। মুস্তাকিন জয়ের ভেতরে এই ভয়টুকু রাখল যে সৈয়দ পরিবারে হামলা হলে জিন্নাহর জান যেতে পারে, যাতে মুস্তাকিনের পরিবার আপাতত সুরক্ষিত থাকে জয়ের কাছ থেকে। মুস্তাকিন শেষ মুহূর্তে একবার মুরসালিনের সাথে দু-চারটে কথা বলার জন্য আর আম্মা ও মুমতাহিনাকে দেখার জন্য বড় ছটফট করেছিল। জয়ের কাছে সেসব বেকার। সে কবে এইসব মায়ের সম্পর্কের বাঁধন থেকে মুক্ত হয়ে এসবের মধ্যে চলে গিয়ে এক পিশাচ হয়ে বেঁচে আছে। যে জীবন মৃত, তাকে মৃত্যু দেয়া সম্ভব নয়, কারণ সে জীবিতই নেই। জয়ের অতৃপ্ত রুহ মৃত্যুকে প্রদক্ষিণ করে কিছুদিনের সময় চেয়ে নিয়ে পিশাচ হিসেবে রক্তের নেশায় ফিরে আসা চলন্ত ধ্বংস। ছেঁড়াছুটো মুরসালিনকেই জয় সারারাত ধরে পিটাল। ফাড়া খড়ির ধার কাটাযুক্ত চাবুকের চেয়ে ক্ষয়কারী। মুরসালিনের দেহের মাংস খড়ির সাথে ছিঁড়ে ছিঁড়ে এল। বেশ কয়েকবার রক্তবমি করে ফেল। নাক ও কান দিয়ে রক্ত বেরিয়ে এল। ফজরের আজানের আগে জয় টের পায় মুস্তাকিন শুধুই একটা ছেঁড়া দেহ। জয়ের কোনো কাজে সে লাগবে না। মুস্তাকিনকে চিৎ করে শুইয়ে প্রশস্ত শাবলের এক কোপে মুস্তাকিনের গলাটা আলাদা করে ফেল দেহ থেকে। ঠিক আলাদা নয়, সামান্য একটু ঘাড়ের কাছে চামড়ার সাথে বেঁধে রইল। এক দলা রক্ত ফিঙ্কি দিয়ে ছুটে এসে জয়ের বুক, মুখ, হাড় ভরিয়ে দেয়া। জয় সেই রক্তে ডুবে ধপ করে বসে মেঝেতে। চোখ দুটো বুজে বসে থাকে ওভাবেই মিনিট পাঁচেক। শেষরাতে দোতলায় উঠে এসে গোসল করে বেশ কয়েকটা ড্রাগ শরীরে ইনজেক্ট করে লম্বা একটা ঘুম দিয়ে সে সাজায় মুরসালিনকে ধরার প্ল্যান। মুরসালিনের পদক্ষেপ বড় বিচক্ষণ। উপায় খুঁজে পায় মুরসালিনকে ধরতে মুমতাহিনা একটা ভালো টোপ। মুস্তাকিনদের মাদ্রাসায় যেসব রাজাকার ও জঙ্গি পয়দা হচ্ছে তাদেরকে নিপাত ডাক এলো হামজার কাছে। জয়ের কাছে বিশ্বাসটা খারাপ লাগল না। বাচ্চাদের জীবন খারাপ কাটাটাই নিয়ম। জয়ের অভিজ্ঞতা তাই বলে। আর জিন্নাহ তো পচে মরছে। সেও তো কিশোর। অন্তুর শরীরটা প্রতি মুহূর্তে আরও বেশি দুর্বল হয়ে পড়ছে। সে বেশ কিছুক্ষণ পর শুধু জয়কে এইটুকু জিজ্ঞেস করতে পারল, আপনি মুস্তাকিন মহানকেও মেরে ফেললেন? জয় মাথা নাড়ল, মেরে ফেললাম। অন্তু কত কিছু বলতে চায়, কিন্তু একটা ধোকের সাথে সবটা গিলে নিয়ে শুধু আস্তে করে বলে, তার কাছে তো জিন্নাহ নাও থাকতে পারে। ছিল, কিন্তু পরে আর পাইনি। সামলে ফেলেছিল আমারে নাকে দড়ি দিয়ে ঘুমানোর জন্যে। আর তারপর মুরসালিনকে খুঁজতে শুরু করলাম। পলাশ কেন সাহায্য করেছিল এতে? মুস্তাকিনকে মারার পর পলাশের গুদামে আগুন দিয়েছিল মুরসালিন। অন্তু কিছুক্ষণ চুপচাপ চোখ বুজে বসে রইল। তার এই প্রতিক্রিয়াটা অদ্ভুত। সে এ নিয়ে আর কিছু বলল না। তার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। আজকাল নিয়ন্ত্রণহীন অবস্থা শরীরের। যখন তখন অসুস্থতার চক্র ঘুরতে থাকে। জয় তার নিজের দৃষ্টিকোণ থেকে দেখা ও জানা গল্পটুকু অন্তুকে বলে একটা মোটা চুরুট ধরাল। অশান্ত জয়কে খুব বেশি দেখা যায় না। সিগার টানা জয়টাই মূলত অশান্ত, অস্থির, বুকে ব্যথা চাপা জয়। অন্তু টের পায় জয়ের ভেতরে এখন তোলপাড় চলছে। এই তোলপাড়ের নাম হামজা। তোলপাড়ের নাম হিসেবে নামটা নতুন। সিগারের ধোঁয়া ছাড়ল নাকমুখ ভরে। তাতেই অন্তুর নিস্তব্ধতা ভাঙে। ধোঁয়া নাকে যেতেই এক লাফে ছিটকে খাটের কিনারায় বসে বমি করে ফেল। বমিতে শুধু পিচ্ছিল থুতু। অর্থাৎ সারাদিন কিচ্ছু খায়নি। ওড়নাটাকে মুড়ে মোটা করে নাকে চেপে ধরল অন্তু। প্রথমে বুঝল না, যখন বুঝল এক লাফে উঠে গিয়ে সিগার ফেলে এসে অন্তুকে চেপে ধরে, ঘরওয়ালি। এই ঘরওয়ালি আর মেইন, ঠিক আছো তুমি? কি হয়েছে? এই মেয়ে, কি সমস্যা কি? অন্তু নাক চোখ মুখ চেপে ধরে বসে রইল। ইশারায় বোঝালো তার মাথা ঘুরছে, তেমন কিছু না। জয়ের মুখটা শক্ত হল, শালির মেয়ে, মার খাবি আমার হাতে? তোর কি হয়েছে?
জন্ডিস? খাস না, বমি করিস, চেহারার হাল বেহাল। আবার জিগাইলে কস কিছু হয় নাই। মরবি? আমারে না মাইরাই মরবি? অন্তু চোখমুখ ওড়নায় চেপে কাত হয়ে শুয়ে রইল চুপচাপ। ঝুঁকে পড়ে আলতো হাতে ঝাঁকায়, আরমিন ওই। হু। আমি সিগার ফেলে আসছি। আর নাই ধোয়া। তাকাও আমার দিকে। শোনো। অন্তু তাকায়। জয় দ্রুত গিয়ে রুমের দরজা জানালার পর্দা সরিয়ে দিল। এসি অফ করে ফ্যান দিল। ড্রেসিং টেবিলের উপর সাজানো তার এক সারি পারফিউম থেকে একটা তুলে ঘরে স্প্রে করল। অন্তু তবু নাক ছাড়ে না। তার যে কোনো গন্ধই অসহ্য লাগে। আর কিছু জিজ্ঞেস করল না। পরনের শার্টের দুটো বোতাম খুলে গম্ভীর স্বরে বলল, চলো। কোথায়? অসুস্থ তুমি। ডাক্তার দেখিয়ে আনি। প্রশ্নই ওঠে না। জোর করলে আবার বলো না আমার দোষ। আপনার কোনো দোষ নেই। দোষ তো। আচমকা কঠিন হয়ে উঠল জয়ের কণ্ঠস্বর, হাত ধরে চাপ দিয়ে বলল, অসুস্থ দেখাচ্ছে আরমিন। ওঠ। অন্তু ছিটকে হাত সরিয়ে নিয়ে বলল, ছুবেন না আমাকে। বললাম না, কিছুই হয়নি আমার। আপনার সাথে কোথাও যাব না আমি। কথাটা বলে অন্তু চোখ অর্ধ খুলে জয়ের ভাবমূর্তি লক্ষ্য করে। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো আশানুরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে অন্তুকে ভাবনায় ফেলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরল ভাতের থালা নিয়ে। খাবার দেখে অন্তুর নাডিভুডি বোধহয় গলার কাছে উঠে এল। খাবার মুখের কাছে আনতেই বালিশ তুলে মুখের উপর রাখে অন্তু। উঠে বসতে চায়। অন্তুর হাত থেকে বালিশটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারল একদিকে। বাহু চেপে ধরে উঠিয়ে বসিয়ে পিঠের পেছনে বালিশ খাড়া করে দিয়ে অন্তুকে হেলান দিয়ে বসায়। অন্তু মুখ ফিরিয়ে বলে, আমি খাব না। জোর করলে কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাব বাড়ি থেকে। শুধু ঠান্ডা গলায় বলল, আমার নষ্ট হাত দুটো যথেষ্ট শক্ত আরমিন। তোমার গায়ে তুলতে বাধ্য করো না। তোমার নরম শরীরে সইবে না। মারবেন? মেরে ফেলুন না। আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? কেউ সামান্য বিরোধিতা করলেও রেহাই নেই। শিখেছেন তো তাই। খাবার তুলে অন্তুর মুখের সামনে ধরে বলল, তখন আসনি কেন অন্য কিছু শেখাতে? অন্তু মুখটা সরিয়ে নিয়ে বলল, সেই দায় আমার ছিল না। এখন আর তাহলে নতুন করে সেই দায় টানার দরকার নাই। যা শেখার তো শিখেই গেছি। এখন আর কি করার? ধরো, হা করো। এখন দায় দেখাই, কারণ এখন আমি। অন্তু থেমে জয়ের খাবারের হাতটা ঠেলে সরিয়ে দেয়া। জিজ্ঞেস করে, কি এখন তুমি? আমার ঘরওয়ালি? এখন আপনি যা করছেন তা আমার উপস্থিতিতে, আমার আশপাশে। আবার যা করেছেন তাও আমাকে শুনতে হচ্ছে। শুনতেছ কেন? কান বন্ধ রাখো। আমি তো শোনাইতে চাই নাই। তুমিই শোনার জন্য পেছনে পড়েছিলে। সেটা কারণবশত। হাসল, লাভ নেই। তুমি যদি ভেবে থাকো আমার গল্প শোনার পর আমাকে নতুন করে বিচার করার সুযোগ পাবে, তাহলে আমি বলবো, তুমি আমাকে যত জানবে চক্রবৃদ্ধি হারে শুধু পাপ পাবে। আমার জান নিতে অধৈর্য হবে আরও। অন্তু তাচ্ছিল্য করে হাসল, আপনি কি আমাকে আপনার জান নিতে উৎসাহিত করছেন? তোমার হাত দুটো সুন্দর। কোনো এক বুজুর্গ বলেছিলেন, সুন্দর হাতের আঘাতে মরলে বেহেশত নসিব হবার সুযোগ থাকে। কোনো শালির ছাওয়াল বলেছিল, জানি না। রসিকতা করছেন? জিজ্ঞেস করল, খাবে না? খাব না। বমি পাচ্ছে। জুলুম করছেন আমার উপর। হাত ধুয়ে ফেল কেন যেন। অন্তুর মুখে উচ্চারিত জুলুম কথাটার আছর লাগল যেন। অন্তু বড় শান্ত কণ্ঠে বলল, পাপ যথেষ্ট করেছেন। এবার ছাড়লেও পারেন। আমি আর কখনো বলবো না আপনাকে একথা। আমি এবার চূড়ান্ত ক্লান্ত। আমির। মাথা নাডল, তুমি আইছো আমার অন্ধকার অজীবনে। পাপ আর পুণ্যের মাঝে যেই সীমানা প্রাচীরখানা থাকে, তার ওই পাশে আলো, এই পাশে আন্ধার। আলোর ভিতরে বসবাস করা মানুষদের এই পাশে প্রবেশের অনুমতি নাই। তুমি সেই নিষেধ অমান্য করে, সীমা লঙ্ঘন করে এই পাশে পা রাখছ। দোষকার? সেই প্রাচীরখানা ভেঙে ফেলুন না। সেটাই তো বলছি। ওই প্রাচীরটার নাম অনুতাপহীনতা। আত্মসমর্পণ করুন। তাহলেই তো এপাশের আলো ও পাশের অন্ধকারকে সরিয়ে আলোকিত করে তোলে। আলো গতি রুখে দেয়া যায় না। তা সামান্য পথ পেলেও অন্ধকারকে ধ্বংস করে। অন্তু চোখ বুজে মাথাটা হেডবোর্ডে ঠেকায়। কেমন করে যেন হাসল, এই প্রাচীর আমার মতন পাপীরা নিজেদের বহুদিনের পাপসাধনার মাধ্যমে নিজ হাতে গড়ে তোলে, ঘরওয়ালি। তা চাইলেই ভাঙা সম্ভব হয় না।
এই অন্ধকারের সাথে আমার রুহ অবধি জড়ানো। হয় রুহটা বের করে নাও, নয়তো আমাকে ছেড়ে দাও আমার পথে। এখনো পথ ফুরায়নি? মানুষের ব্যথার অভিশাপ আর কত কামালে আপনি তৃপ্ত হবেন? আমি জানতে চাই। জয় হেসে উঠল, কেউ আমায় পাপী বলে ডাকলে আমার শান্তি লাগে। আমার রক্ত আর অনুপ্রেরণা খারাপ, ঘরওয়ালি। বড়বাবা বলতো, পাপ যখন করবি লোকে পাপী বললে দোষের কি? তবে পাপের চেয়ে বেশি বললে সেই পাপটুকু করে পূরণ করে দিবি। এই যা বড়সাহেব বলে, পাপীদেরকে পাপের পথে থামতে নেই, পরিণতি ভয়াবহ হয়। অন্তু কিছু বলতে যাচ্ছিল, চট করে অন্তুর ঠোঁটে ডান হাতের তর্জনী চেপে ধরল। গোসলও করো নাই? কি করছো সারাদিন? অন্তুকে আবারও কোলে তুলে নিল জয়। বাথরুমের দিকে যেতে যেতে বলল, কি ছলনা পাকাচ্ছ বলো তো ছলনাময়ী? আমি কি বুঝতে ভুল করছি আজকাল আমার ঘরের দুশ্মনকে? অন্তু চোখ কুঁচকে জয়ের শার্ট আঁকড়ে ধরে একটু। জয় থেমে গেল। ধুক ধুক করে উঠল তার হৃদযন্ত্রখানি। তাও টের পেল অন্তু। অন্তুকে বাথরুমের মেঝেতে বসিয়ে ঝরনা ছাড়ে জয়। রাত 9টার এই গোসলে অন্তুর শরীরে পানি ঝরে পড়তেই দুর্বল শরীরটা থরথর করে কেঁপে উঠল। অন্তু মস্তিষ্কে প্যানিক চড়ল। সেই মহাগোসলের ক্ষণ তার মাথায় হামলা করল। অন্তু সেদিন বাড়িতে গোসল করেছিল, এই আমির তখন তাদেরই বাড়িতে ঢুকে ঘাপটি মেরে বসা অন্তুকে খুন করতে। অন্তু কি ভুলেছে তা? অন্তুর ওড়নাটা খুলে নেয়। পানিতে ভিজে অন্তুর দেহে কাপড় লেপটে গেছে। জয় তা এড়াতে চায়। তার চোখ যায় অন্তুর মুখে। অন্তুর চোখ বেয়ে যে নোনাজল ঝরছে তা ঝরনার পানি ধুয়ে নিয়ে বেয়ে যাচ্ছে অন্তুর শরীর বেয়ে। ঢোকল গিলল। অন্তুর সালোয়ার কামিজটা কম্পিত হাতে খুলতে যায় আবার থেমে আগে নিজের আধভেজা সাদা শার্টখানা খোলে। অন্তুর শরীরটা কাঁপছে। চোখ দুটো বন্ধ। কাঁদছে অন্তু। অন্তুর শরীর থেকে কাপড় খুলে নিয়ে নিজের শার্টটা পেঁচিয়ে দিল অন্তুর দেহে। অন্তুর ভেজা থুতনিতে আঙুল নেড়ে জয় বলে, তোমাকে হাসতে বা কাঁদতে তেমন দেখিনি আমি। হাসবে না জানি, কান্নাও চলবে। কাঁদো। জয়কে কেউ ডেকে বলল, আজকের পর তোর বউয়ের সৌন্দর্যের মামলা উঠলে বলে দিস, তোর বউয়ের সৌন্দর্যকে ম্লান করার সাধ্যি কান্নারও নেই, বরং কান্না সৌন্দর্য পায় তার চোখে এসে। মলিন হাসে। অন্তুকে গায়ে পানি ঢালে। অন্তুর শরীর ছুতে গেলে অন্তু যেন এই জগতে ফেরে। আতঙ্কে আর্তনাদ করে ওঠে, আপনার ছোঁয়াকে বিষাক্তভাবে অনুভব করছি আমি। অন্তুর গলায় বডিওয়াশ মাখাতে মাখাতে ধীর আওয়াজে বলে, তাহলে নিশ্চিত থাকো তুমি আমিরের ছোঁয়াই পাচ্ছ। অন্তু চোখ দুটো আরও শক্ত করে বুঝে বলল, আমি কি আপনাকে বাধা দিতে পারি না এই মুহূর্তে? পারো না। আপনার মতো পাপী কেন আমাকে ছোঁয়ার বৈধতা পেল আমির? প্রশ্নটা ঘুরিয়ে আমি তোমাকে করতে পারি, তোমার মতো নিষ্পাপ কেন আমার মতো পাপীর জন্য বৈধ হল? আমি নিষ্পাপ নই। সে তো আমার ছোঁয়া লাগার পর। অন্তুর শরীরটা জয় মুছিয়ে দিল তোয়ালেতে। বুকের সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে তোয়ালেতে অন্তুর শরীরটা মুড়িয়ে আবারও পাজা কোলে তুলে নিল। বিছানায় এনে শুইয়ে দিয়ে ওভাবেই ঝুঁকে রইল অন্তুর দিকে। অন্তু নাক ও চোখ লাল, চোখ দুটো বোজা। জয়ের ভেতরে পুরনো একটা হিংসা জাগল, তার তুলনায় অন্তু অতিরিক্ত ফর্সা। আরেকটু ঝুঁকে অন্তুর কানের ভেজালতিতে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলে, আজ তোমার আসামির নামের অভিযোগের খাতায় আরেকটা অভিযোগ লিখে নাও। সে তোমার অসুস্থতার ফায়দা লুটবে আজ। কিন্তু তুমি বাধা দিতে পারবে না। তুমি ঘেন্নায় কাঁদবে, কিন্তু সে তা গ্রাহ্য করবে না।